আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বল। এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে যে তিনটা সূত্র আছে নিউটনের, এই সূত্র সম্পর্কে একটু ধারণা আর কি ব্যাখ্যা করা হবে। ইন ডিটেলস না হইলেও তোমরা যেন বুঝতে পারো সেইভাবে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। মূলত প্রথম সূত্রটা আছে, অধ্যায়ের নামই বল, ঠিক আছে। আমরা কিন্তু এই যে ক্লাস 8 থেকে এই অঙ্ক এফ সমান এম এ, এটা আমরা জানি বলের সূত্র। এফ হচ্ছে যেখানে বল, আর এম হচ্ছে ভর গুণন ত্বরণ। এটা কিন্তু আমরা সেই অষ্টম শ্রেণীর থেকে জানি। তো নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ে কিন্তু এটার অনেক অঙ্ক আসে। দেখা যাচ্ছে যেহেতু বিজ্ঞান পদার্থ নয়, সাধারণ বিজ্ঞান, এখানে কোনো সময় প্রযুক্ত বল দেওয়া আছে, ভর দেওয়া আছে, ত্বরণ বের করতে হবে। তো এখান থেকে কিন্তু তিনটা সূত্র আসে। হয়তো দেখা যাচ্ছে আমরা কি লিখবো, এম এ সমান এফ, তাহলে এ সমান কি এফ বাই এম, আর এম সমান এফ বাই এ। এই তিনটা দিয়েই হচ্ছে বিজ্ঞান, যারা হচ্ছে আর্টস মানবিক বিভাগ অথবা কমার্সে আছো তাদের সাধারণ বিজ্ঞানে এটা দিয়েই হচ্ছে একটা অঙ্ক আসে, 3 মার্কের অঙ্ক আসে, ঠিক আছে। এই একেবারে এটা কি আমরা বললাম, ত্বরণ হচ্ছে এ আর ভর হচ্ছে এম, এটা এফ। দেখো, তো যে কোনো দুইটা দেওয়া থাকবে সেখানে, তার এক দুইটা একটা চলকের মান বের করতে হবে। হয়তো কোনো সময় দেওয়া থাকবে বল এত নিউটন, ভর এত গ্রাম, ত্বরণ কত। আবার কোনো সময় বলতে ট্রাকটির ত্বরণ এত, ভর এত কেজি, কত বলে সে আঘাত করবে। এগুলো হয়ে থাকে। তোমাদের ওই চ্যাপ্টার নিয়ে যখন আলোচনা করব তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা সেই বলের অধ্যায়ে নিউটনের প্রথম সূত্র সম্পর্কে আলোচনা করি। এখানে বলেছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তো এই বিষয়টা বোঝো, মানে আমি উঠাই রাখছি কারণ এটা তোমাদের মুখে বলার পরেও লিখে দেওয়া লাগতো, আগেই লিখে রাখছি। এই হচ্ছে পার্থক্য, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু, সমবেগে চলতে থাকা বস্তু মানে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো সবার মাথার উপরে এটা কিন্তু ঠিকই আছে, যে এই যে বোর্ডটা এখানে রাখা আছে, তো এখানে যদি কোনো আঘাত না করা যায় এই বস্তুটা এইভাবেই থাকবে। এই কথা কিন্তু সবাই ক্লিয়ার। মনে করো এই জায়গায় যে এই কলমটা রাখা আছে, একে যদি বল প্রয়োগ করা না যায় এই কলমটা আজীবন এভাবেই থাকবে, এটা সবাই বুঝতেছো। কিন্তু সমস্যা হচ্ছে পরের অংশ অনেকেরই একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে, যে এই যে বলেছে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তো এরই কথা হচ্ছে, দেখো সমবেগে চলতেছে একটা বাস চলতেইছে, এখন তার মানে এই কথার দ্বারা এমনই হয়, কিংবা একটা ট্রেন তার লাইনের উপরে চলতেইছে, কিন্তু ট্রেনের তেল ফুরাই গেছে, মোবিল ফুরাই গেছে, নিউটনের এই সূত্র ট্রেনটা কি চলতেই থাকার কথা। তার মানে মনে হচ্ছে এই জায়গায় নিউটন ভুল বলেছে, কিন্তু না, আসলে এটা নাই ট্রেনের কথা বললাম। তারপরে যেমন আমরা যদি বলি একটা সাইকেল মোটরসাইকেল তেল ফুরাই গেছে, তাহলে ও দাঁড়াবে কে, ও তো সমবেগে চলতেই থাকবে। আসলে বিষয়টা হচ্ছে ওখানেও বাধা পাই, যদি বাইরের কোনো পাই ও চলতেই থাকবে, এটা তো কারণ। দেখো আমি যে কথা বললাম, যে এই যে এখান থেকে বল প্রয়োগ করে আছে, ধাক্কা দিলাম, এটাই বল, তার মানে যাওয়া শুরু করলো, কিন্তু যেটা যাইতেই আছে ওইটা কিভাবে চলতে থাকবে। তার একটা উদাহরণ দিই, যে আমরা কিন্তু অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, এগুলো কি আমরা দেখতে পাচ্ছি? এই যে মহাশূন্য, এটা কি দিয়ে পূর্ণ? মহাশূন্য মানে আমাদের যে পৃথিবীর
পৃষ্ঠতরে যে আমরা এই যে ঘরটাকে মনে করতেছি ফাঁকা, আসলে ঘরটা কিন্তু ফাঁকা না। ঘরটা হচ্ছে বায়ু দ্বারা পরিপূর্ণ। যদি তাই না হবে, এটা যদি ছেড়ে দিই, এইভাবে কাঁপতে কাঁপতে পড়তেছে কেন? এটা কিন্তু একবারে পড়ে যেত। ঠিক আছে, তার মানে কি এখানে আমাদের কি এই বায়ুমণ্ডলের একটা বাধা পাচ্ছে। তার মানে বায়ুমণ্ডলে যদি বাধা পাই, এই কাগজটা কত ধীরে ধীরে পড়লো এই বাধার কারণে। আর যেখানে দেখো ট্রেন যখন চলবে, তখন ট্রেন হচ্ছে লাইনের সঙ্গে তার চাকাটা কিন্তু সংযুক্ত। তার মানে ছেড়ে দিলে ওই চাকাটা কিন্তু ওই ঘর্ষণ বল ওখানে কাজ করতেছে। ট্রেনের লাইনের উপর দিয়ে ট্রেনটা যখন যাচ্ছে, ওখানে ওই চাকার সঙ্গে রেল হচ্ছে রেলের একটা ওই রেল লাইনের সঙ্গে রেলের চাকার একটা ওখানে ঘর্ষণ বল কাজ করতেছে, সেখানে কি স্পিডটা কমাই দিচ্ছে। ঠিক একইভাবে বাস বলো, সাইকেল বলো, যে বস্তুই আছে কোনো না কোনো কিছুর সাথে বাধা পাচ্ছে। আর আসলেও যদি বাধা না পেত, সে কিন্তু চলতেই থাকতো। তো এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমাদের আলোচনা হচ্ছে যে এই যে জড়তা ইয়ে আছে যে এই সূত্রের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, জড়তা হচ্ছে কি আগে আমাদের বুঝতে হবে যে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, যে ইচ্ছা, এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে জড়তা। তার মানে এখানে কলমটা আছে, কলমটা এইভাবেই থাকতে চাচ্ছে, এটাই জড়তা। আবার একটা বাস যাচ্ছে জোরে, সে যাইতেই চাচ্ছে, সে থামতে চাচ্ছে না, সেটাও হচ্ছে জড়তা। এই জড়তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থির জড়তা আর একটা গতি জড়তা। স্থির জড়তা আর গতি জড়তা। তো স্থির জড়তা কি? মনে করো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এটাই হচ্ছে স্থির জড়তা। আর গতি জড়তা হচ্ছে গতিশীল কোনো বস্তু, এ গতিশীলই থাকে, সে আর থামতে চায় না, এই চাওয়াটা, ওইটা হচ্ছে গতি জড়তা। তোমাদের বইয়ে আছে দেখবা যে একটা বাসে হঠাৎ করে বাস চলছে, হঠাৎ করে বাস ব্রেক করলে কেন আমাদের বডি সামনের দিকে ঝুঁকে যায়? তো এটা কিসের কারণে? এটা কিন্তু এই জড়তার কারণে। জড়তার কারণে কিভাবে? দেখো, আমরা সিটে যখন বসে থাকি, সিটে বাসের সিটে বসে আছি, আমরা কিন্তু পড়ে যেতে চাই, আমাদের পা আগে যায়, বডি আগে যায় না বুক থেকে উপরে, যেটা ফাঁকা অংশ সিটের সাথে আমাদের থাই সংযুক্ত, সেই অংশ কিন্তু আগেই যেতে চায় না। আগে যেতে চাই কি আমাদের বডি, যেটা একদম ফাঁকা ফ্রি হয়ে আছে। তার মানে আমাদের যে নিচের অংশটা, আমরা তো সিটের সঙ্গে ওটা বসেই আছি, ওখানে আমাদের আটকাই রাখছে সিট মনে করো। তো যখন হঠাৎ করে ব্রেক করতে যাচ্ছে, আমার এই বডিটা যে স্পিডে চল, সে কিন্তু ওই স্পিডে চলতেই চাচ্ছে, থামতে চাচ্ছে না। এটা হচ্ছে জড়তা, গতি জড়তা। কারণ বডিটা কি ছিল? গতিশীল ছিল। মানে মনে করো 60 কিলোমিটার বেগে বাসে যাচ্ছি, তার মানে বডিটাও 60 কিলোমিটার বেগেই তো যাচ্ছে। বাস হঠাৎ করে ব্রেক করলো, তখন আমার বডিটাও কি হঠাৎ করেই থেমে যাইতে চাবে না, এটাই জড়তা, সে যাইতেই চাবে, তাই আমরা ঝুঁকে পড়ি। আবার এটা হচ্ছে বাস, মনে করো আমি ফোন টিপতেছি, বাসের সিটে বসে ফোন টিপতেছি, হঠাৎ করে বাস একটু জোরে টান দিল, দেখবা যে আমরা মনে হচ্ছে পিছনের দিকে পড়ে যাচ্ছি, বাসের সিটে বেঁধে যাচ্ছি। এটা হচ্ছে স্থিতি জড়তা। মানে আমি যে বসেছিলাম, আমি স্থির থাকতে চাচ্ছি, সেটাই হচ্ছে স্থির বস্তু স্থির থাকতে চাওয়াই হচ্ছে স্থিতি জড়তা। তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যে মনে করো এই যে কলমটা এখানে আছে, কলমটা এইভাবে আছে, আমি যদি হঠাৎ টান দিই, কলম কি এই বইয়ের সঙ্গে আসছে? আবারও দেখো, কলম এখানে আছে, আমি টান দিলাম, কলম পড়ে গেল। তার মানে কি ওই কলমটাই বইয়ের উপর থাকার, মানে এইভাবে থেমে থাকার ইচ্ছাটাই ছিল, যার কারণে কলম বইয়ের সঙ্গে আসে নাই। এটাই হচ্ছে স্থির, থেমে থাকার ইচ্ছাটা। ঠিক আছে, গতিশীল থাকার ইচ্ছা, ওই যে বললাম যে বাসে হঠাৎ করে চলছি, চলন্ত বাসে ব্রেক করে আমার বডি সহ সামনে চলে যাচ্ছে, এটা হচ্ছে গতি জড়তা। তাহলে আমার মনে হয় তোমরা জড়তা সম্পর্কে
ক্লিয়ার। আচ্ছা, এর সঙ্গে বল আসবে। আচ্ছা, আর ভরবেগ আছে, ভরবেগটা আমরা এই প্রথম সূত্রের অংশ হলেও দ্বিতীয় সূত্রের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, বলের যে কল হলো, দেখো এফ সমান এম এ, এটা তোমরা আগে থেকেই কিন্তু জানো। তো এখানে প্রশ্ন হচ্ছে বল কাকে বলে। আমরা এতক্ষণ কিন্তু ওই যে বললাম যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চাই এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই। তো বল প্রয়োগ না, সেই বল কাকে বলে? বল যদি কাকে বলা হয়, তো আমি যে এই যে আঘাত, মনে করো এই কলমটা স্থির আছে, একে আঘাত করলাম মানে বল প্রয়োগ করলাম। তার মানে এখানে কি এইভাবে সংখ্যাটা আসবে, দেখো এখানে আছে, আমরা একে আঘাত করলাম মানে বল প্রয়োগ করলাম। তো আমরা এইভাবে লিখতে পারি, যার প্রয়োগের ফলে আমরা বলটা প্রয়োগ করছি, তাই বলের জায়গায় কি লিখবো? যার প্রয়োগের ফলে। তোমরা সুন্দরভাবে লিখে নাও, যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয়, স্থির বস্তু গতিশীল হয় এবং সমবেগে চলতে থাকা কিংবা গতিশীল বস্তু, এখানে বিভিন্নভাবে আমরা সংজ্ঞা দিতে পারি যে গতিশীল বস্তু তার বেগের পরিবর্তন হয়, মানে থেমে যায় বলা যাবে না ডাইরেক্ট, কারণ বলের মাত্রার উপরে ডিপেন্ড করবে সেটা, যে কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে। সেই গাড়িটা যদি থামানোর মতো বেশি বল প্রয়োগ করা হয় তাহলে সে থেমে যাবে। কিন্তু কিছু না হইলেও দেখো এটা চলছে, আমি আঘাত করলাম, অল্প আঘাত করেছি, আস্তে চলছে। তার মানে কি, আমি বল অল্প প্রয়োগ করেছি, এটা ধীরে চলছে, গতির কিন্তু একটা পরিবর্তন হয়েছে। মানে তুমি একদম আস্তে টাচ করো, তাও একটু বল তো প্রয়োগ করবে, তখনই কি হবে, তার গতির কিন্তু পরিবর্তন হয়ে যাবে, বেগের কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যত জোরে যাচ্ছিল তত জোরে যাবে না। তাই বলা হচ্ছে যার প্রয়োগে গতিশীল বস্তু তার বেগের পরিবর্তন ঘটায় এবং স্থির বস্তু চলতে থাকে। এইভাবে আমরা বিভিন্নভাবে বলতে পারি। এই গেল বল সমান, বল কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এফ, আগে লিখেছি এফ সমান এম এ। তো এই বলের এককটা তোমাদের জানতে হবে, বলের একক হচ্ছে নিউটন। আর এখানে যদি আমরা লিখি কেজি, আর ত্বরণের মাত্রা কি? এম এস ইনভার্স 2, এটা হচ্ছে একক। আর টোটালি যখন বলের একক বলবো সেটা হচ্ছে নিউটন, তোমাদের কিন্তু বলের এককটা জানতে হবে, ঠিক আছে? আর এখানে দেখো মাত্রা, এই এককই লেখা হচ্ছে, ভরের একক হচ্ছে কেজি আর ত্বরণের একক এম এস ইনভার্স 2, এম এস ইনভার্স 2। তো এখান থেকে আমাদেরকে আবার মাত্রাও কিন্তু জানতে হয়। মাত্রা লেখার সময় দেখো, আমরা যদি মনে করি এর মাত্রা আমরা পেয়ে যাব, মাত্রা কিভাবে পাবো? যে এফ সমান এম এ। আচ্ছা, এম এ হচ্ছে ভর, আর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এই যে এটার জায়গায় এম, আমরা এটা দেখলেই বুঝতে পারবো এম এস ইনভার্স 2 মানে মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা যদি সূত্র জানি, দেখো কান টানলে মাথা আসে, তো এটা মুখস্থ করার দরকার হবে না। এই এম হচ্ছে মিটার আর এটা সেকেন্ড, অর্থাৎ মিটার কি, মিটার হচ্ছে মনে করো 10 মিটার, এটা কি হলো, এটা কিন্তু দূরত্ব, লেন্থ। তাই এখানে এল আর এসটা সময়, সেকেন্ড, তাই এম এল টি, এই যে টাইম ইনভার্স 2। তো এইভাবে দেখো, এখান থেকে কিন্তু আমরা সূত্র বের করতে পারি। ত্বরণ সমান কি, এই যে এম এস ইনভার্স 2 কিভাবে হলো, আমরা দূরত্ব ভাগ সময় স্কয়ার, আর যখনই ভাগ হিসাবে থাকে তখনই কি তাকে ইনভার্স লেখা হয়। এখান থেকে বেগের মাত্রাটা আমরা বলি, বেগ হচ্ছে, দেখো বেগ সমান আমরা জানি দূরত্ব ভাগ সময়, তার মানে এল ভাগ টি, তখন আমরা লিখতেছি এল টি ইনভার্স 1, মানে শুধু টি।
আর এখানে ত্বরণের ক্ষেত্রে টি স্কয়ার এসেছে। তো মাত্রাও কিন্তু তোমরা যখন সূত্র তোমরা জানবা তখন সেখান থেকে মাত্রা তোমরা জেনে অটোমেটিকলি জানবা। এই যে এলটা কেন আসলো, এল হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য, এটা মিটারে প্রকাশ করা হয়েছে। এম এস মানে সময়কে আমরা সেকেন্ডে প্রকাশ করি অঙ্ক করার সময়। তো এখানে যখন মাত্রায় আসতেছে, এখানে দৈর্ঘ্য ভাগ সময়, এই মাত্রা দ্বারা কিন্তু তাই বোঝাচ্ছে। আচ্ছা যা হোক, আমরা কিন্তু এটা সম্পর্কে আপাতত এই সূত্র সম্পর্কে ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা একটু আলোচনা করব এই অধ্যায়ে তোমাদের আছে বলের প্রকৃতি। তার মানে বিভিন্ন রকম বল আছে, বলের প্রকৃতি। তো এটা হচ্ছে কয় রকম বলের প্রকৃতি কয় রকম আছে? 4 রকম আছে। তার ভিতর আমি বলছি সংক্ষিপ্ত আলোচনা হবে বেসিক ধারণা, মহাকর্ষ বল। আচ্ছা, এর সঙ্গে অভিকর্ষ সম্পর্কযুক্ত আছে, ঠিক আছে? এই তড়িৎ চম্বকীয়, তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ, কিন্তু যদি কোথাও লেখা থাকে যে বিদ্যুৎ চম্বকীয় বল, সেটাও যা, এই তড়িৎ চম্বকীয় বলও সে একই। তারপরে আমরা এই যে সবল নিউক্লিয়, সবল নিউক্লিয় বল, নিউক্লিয় বল, আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো আমি এখানে এটা নিয়ে ব্যাপক আলোচনা করব, এই আলোচনাগুলি পরে তোমরা পাবা, পরের চ্যাপ্টারে আছে। তো মহাকর্ষ বলটা কি? এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর সাথে একে অপরের যে আকর্ষণ, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। আমি আবারও বলছি, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর, দেখো অনেকের কি মহাকর্ষ বল কিন্তু চিনতে ভুল হয়ে যায়, যেমন সূর্য আর চাঁদের যে সম্পর্ক, সেটাও আর মহাকর্ষ বল হচ্ছে সে সবসময় আকর্ষণ করে। মহাকর্ষ বল, অভিকর্ষ বল এরা বিকর্ষণ করে না। আমি আবারও বলছি, পৃথিবীর বা মহাবিশ্বে, এই পৃথিবী না, মহাবিশ্বের প্রত্যেকটা, পৃথিবীর বলা যাবে না, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর একে অপরের সাথে যে আকর্ষণ, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। এখন এই বোর্ডটা মনে করো এই দেওয়ালের সাথে আছে, এটাও মহাকর্ষ বল। হয়তো আমি এখানে এখন কলমদানি আমি দেখাইতে পাচ্ছি না, কলমগুলা এভাবে রাখা আছে, এইভাবেই আছে। তার মানে এই সবই যে আকর্ষণে আছে, এগুলো সবই হচ্ছে মহাকর্ষ বল। তার মানে একে অপরকে, চাঁদকে পৃথিবী আকর্ষণ করে রাখছে, মহাকর্ষ বল। সূর্য পৃথিবীতে, মানে যত আকর্ষণ আছে সবই মহাকর্ষ। শুধু অভিকর্ষ কোনটা? অভিকর্ষ হচ্ছে পৃথিবী আকর্ষণ করে পৃথিবীর কোন বস্তু। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই কলম তো পৃথিবীর, তাহলে এটা এইভাবে আছে, এটা কেন মহাকর্ষ হলো? হ্যাঁ, এটা যখন এইভাবে আছে, এইগুলা যে এই কাছাকাছি আছে, দেখো নড়াচড়া করছে না, এইভাবে রাখা আছে, এইভাবেই থাকবে, এটা কিন্তু মহাকর্ষ বলের জন্যই থেকে যাবে। কারণ আমরা জানি এই মহাবিশ্ব, আমাদের যদি এখান থেকে আমরা মাটি ডিপ করি, ঠিক অপোজিটে গিয়ে পাইপ বের হবে এই পিছন করতে করতে, তাহলে আমরা যদি এইভাবে থাকি, তারা উল্টাভাবে আছে, এটাই স্বাভাবিক। তাহলে এই কলমটা কেন এইভাবে থাকতেছে? এই আকর্ষণটাই মহাকর্ষ বল। মহাকর্ষ বলের কারণে এভাবে রয়ে যাবে। এখন অভিকর্ষ বল কোনটা? পৃথিবী আকর্ষণ। কলমটা এখানে রেখেছে এইভাবে বল, কিন্তু কলমটা আমি ছেড়ে দিলাম, কলমটা পড়ে গেল, কোথায় পড়ে যাচ্ছে? পৃথিবীতে। কেন কলমটা উপরের দিকে যাচ্ছে না? এই যে পৃথিবী আকর্ষণ করছে, এটা হচ্ছে অভিকর্ষ। আর অভিকর্ষ বল আমরা বোঝানোর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা কি আমরা ওটা বলে নিই। অভিকর্ষজ একটা ত্বরণ আছে, অভিকর্ষজ ত্বরণ সবসময় 9.8 জি, সেটা জি দ্বারা প্রকাশ করা হচ্ছে সবসময় কি 9.8। মানে এই যে বস্তুটা পড়ছে, এর ত্বরণটা কত? এ তো কোথাও ঘষা খাচ্ছে না। আমরা যে এই যে আগে যে বলেছি যে এফ সমান এম এ সমান কি? এ সমান আমি দ্বিতীয় সূত্রে আলোচনা করব, তার আগে এখানে দেখাই দিচ্ছি
যে এ সমান ভি মাইনাস ইউ বাই, তার মানে একটা বেগ, এখানে দুইটা বেগ কাজ করতেছে, একটা শেষ বেগ একটা আদি বেগ, তাকে সময় দ্বারা ভাগ করতেছে। কিন্তু এই ফাঁকা জায়গায় এর এমন কোন ইয়ে নাই শেষ বেগ আদি, এখানে নির্দিষ্ট জির মান, ওই এটাই এখানে যখন আসছে তখন জি হয়ে গেছে, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ যেহেতু আকর্ষণ করতেছে সেটা হচ্ছে 9.8, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা এ সমান কি এটাও জেনেছো। তো এখন আমরা যে মহাকর্ষ বল, যেমন তুমি যদি ছাদের উপর থেকে লাফ দাও তাহলে তুমি কি উপরে উড়ে যাবা, নিচে পড়বা পৃথিবীতে। এই পড়াটাই কি অভিকর্ষ, অভিকর্ষ বল, কারণ পৃথিবীতে। আমি আবারও বলছি যে এগুলা এভাবে দিয়েছি, আম গাছের আম কেন পেকে মারতেছে, এরা হচ্ছে অভিকর্ষ বলের কারণে পড়তেছে। এটা উপরের দিকে যেতে পারতো, যাচ্ছে না কেন, পৃথিবী আকর্ষণ করতেছে তাকে, তাই সে কি মাটি করতেছে। আমরা ঠিক লাফ দিয়ে উড়ে যেতে পারতাম, অভিকর্ষ বল না পৃথিবী আমাদের আকর্ষণ না করতো। আমার মনে হয় তোমরা মহাকর্ষ এবং অভিকর্ষ ক্লিয়ার। তড়িৎ চম্বকীয় বল একটু ছোট উদাহরণ দিয়ে চলে যাচ্ছি। তোমরা ওই যে ছোটবেলায় 4-5-এও পড়েছো যে মাথায় চিরুনি দিয়ে অনেকক্ষণ হাসড়ানোর পরে যদি কাগজের টুকরার সাথে ধরো, দেখবা যে ওখানে কাগজের টুকরা হচ্ছে আটকাই যাচ্ছে, এটা হচ্ছে চৌম্বকীয় বল। তো চৌম্বকীয় বল আর এগুলো তোমরা একটু দেখে নিই, এগুলো আলোচনা পরে হবে। এখন আমরা দ্বিতীয় সূত্রের দিকে যাব, ঠিক আছে। তো এফ সমান এম এ, এগুলো দ্বিতীয় সূত্রটা দেখো। প্রথম সূত্র কিন্তু এই যে এখানে তোমরা বিষয়টা ক্লিয়ার, যে এটা চলতে থাকবে, এটা কি কেন চলতে থাকবে বলা শেষ আমার। এখানে বলেছে দ্বিতীয় যে বস্তুর ভরবেগের পরিমাণের হার তার উপর প্রযোগ বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। লাস্টের টুক আমি বলে দিচ্ছি আর ওইটা প্রমাণ করাচ্ছি যে যেদিকে বল প্রয়োগ হবে ভরবেগের পরিবর্তন সেদিকেই হবে। কারণ তুমি দেখো এই একটা বস্তু, এই একটা বস্তু, এটাকে যদি আমি এই দিক থেকে ওই দিকে বল প্রয়োগ করি, এর যে ভরবেগ, ভরবেগটা কি, ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করতেছি। পি হচ্ছে ভরবেগ, ভরবেগ হচ্ছে পি। আচ্ছা, পি সমান এম ভি, তার মানে এমটা কি ভর হচ্ছে ভর, আর ভি হচ্ছে বেগ, এটাই ভরবেগ। দেখো ভর আর বেগ তাই লেখা আছে, তো ভরবেগ ভরবেগের গুণফল। তো আমি ওই কথাটাই বলতেছি যে আমরা যদি বল প্রয়োগ করি এই দিক থেকে ওই দিকে, এই বস্তুটা কি এদিকে আসবে, যেদিকে বল প্রয়োগ বস্তুটাও কিন্তু সেদিকেই যাবে। তাই এখানে কিন্তু সেটা আছে যে যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়, তার মানে এই পরিবর্তন ভরবেগটা ওই দিকেই যাচ্ছে। দেখো এখান থেকে ধাক্কা আমার দিকে আসবে, ওই দিকেই যাচ্ছে। এইদিকে দিলে ও কি সোজা যাবে না, এইদিকেই যাবে, তার মানে যেদিকে যেদিকে বল প্রয়োগ করবো পরিবর্তন সেই দিকে হচ্ছে। এখন প্রথম অংশটা আমি ব্যাখ্যা করি, যে আমরা ইতিমধ্যেই জানলাম যে ভরবেগ হচ্ছে এম আর ভি, ভর এবং বেগের গুণ। এখন বলা হচ্ছে বস্তুর ভর বেগের পরিবর্তন। আচ্ছা, ভর যে এম, ভর হচ্ছে এম, এটা হচ্ছে ভর। আচ্ছা, এখন দেখো বস্তুর ভর বেগ হচ্ছে, আমরা আদি বেগ জানি হচ্ছে আদি বেগ ইউ, আর শেষ বেগ, শেষ বেগ হচ্ছে ভি। এটা তো বেগ দুইটা, আদি বেগ আর শেষ বেগ। এখন যে কথা আসছে ভর বেগের পরিবর্তন। আচ্ছা, এই পরিবর্তন মানে কি, দুইটা বেগের পার্থক্য, দুইটাই বেগ, তাহলে পরিবর্তন কি হবে দেখো, আমি এখানে লিখি ভর বেগের পরিবর্তন। আমরা যদি ভর বেগটা লিখে নেব পরিবর্তন, পরিবর্তন কি হবে, শেষ বেগের থেকে আমরা প্রথম বেগ বিয়োগ করব, এটাই কিন্তু ভর বেগের পরিবর্তন হলো। এটা শুধু পরিবর্তন, মানে শেষে বেগ কত ছিল তার থেকে প্রথমে ছিল হয়তো সে 10 কিলোমিটার বেগে যাচ্ছে, 20 কিলোমিটার বেগে চলছে, এত স্পিড
বাড়িয়েছে, লাস্টে সে 60 কিলোমিটার বেগে গেল। তাহলে ভরবেগের পরিবর্তন কি? সেই 60 - 10, তার মানে 50 কিলোমিটার পরিবর্তন হয়েছে। শুরুর সময় যে 10 ছিল, লাস্টে গিয়ে 60। তার মানে ভরবেগের কি হলো, এই হচ্ছে, সরি, এটা শুধু বেগের পরিবর্তন। এটা শুধু কি বেগের পরিবর্তন, এইটা। এখন ভরবেগের পরিবর্তনের হার, আচ্ছা, যেখানে হার কথা আসবে সেখানে সময় দিয়ে ভাগ করতে হবে। যেমন কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি, কিন্তু কাজ করার হার হচ্ছে ক্ষমতা। ক্ষমতা বের করতে গেলে আমরা ডাব্লু সমান এফ এস, চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি, তাও একটু বোঝাচ্ছি। ডাব্লু সমান এফ এস, কিন্তু যখন বলা হবে পি বা ক্ষমতা, তখন এফ এস বাই কি হবে? এফ এস বাই টি হবে। কারণ সময় দিয়ে ভাগ করলেই আমাদের হার আসবে। তাহলে ভর বেগের পরিবর্তনের বেগের পরিবর্তন লিখছি। এখন যদি লিখি ভর বেগ, দেখো, ভর বেগের পরিবর্তন, আগে ছিল বেগের পরিবর্তন, তোমরা পরিচিত তাই আমি দেখাইছি। এখন বেগের পরিবর্তন বলা হচ্ছে ভর বেগের পরিবর্তন। মানে আমরা কি লিখবো? এই বেগের সঙ্গে ভর গুণ হলো। দেখো, এই যে বলেছি পি সমান এম ভি, ভর বেগ। তাহলে এর পরিবর্তন হচ্ছে এম ইউ। আর যখনই হার বলবে আমরা কি করব? তখনই আমরা হচ্ছে, যখন হার বলা হবে তখন তাকে আমরা টি দ্বারা ভাগ করব। তো ভর বেগের পরিবর্তনের হার ক্লিয়ার। তো আমরা ইতিমধ্যে কিন্তু, যেহেতু বেগের পরিবর্তন যে এটা, আর যদি বলতাম শুধু বেগের পরিবর্তনের হার, এটা ভাগ টি হতো, যেটাকে বলা হচ্ছে ত্বরণ। কারণ ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হার কিংবা বেগ কমার হার, সেটা ত্বরণ মানে মন্দন, যখন মাইনাস হবে। ঠিক আছে? তো বেগ বৃদ্ধির হার ত্বরণ, অর্থাৎ বেগের পরিবর্তনের হার, বেগটা যা ছিল তার পরিবর্তন হচ্ছে, এটাই কিন্তু ত্বরণ। আচ্ছা, এখন চলে আসো, যখনই ভর এসেছে তখন প্রত্যেক জায়গায় এম গুণ হয়েছে, তার মানে ভর বেগের পরিবর্তন হলো। এটা শেষ ভরবেগ আর এটা প্রথম ভরবেগ। আর হচ্ছে প্রথম মানে আদি। আচ্ছা, এটাকে আমরা টি দ্বারা যখন ভাগ করতেছি তখন কিন্তু ভরবেগের পরিবর্তনের হার হয়ে গেল। এই না থাকলে হার কিন্তু হবে না। আচ্ছা, দেখো, বলেছে যে পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক, তো বলটা কি? আমরা সবসময় জানতেছি বল হচ্ছে এফ। তাহলে এটা সমান যদি এফ হয়, তাহলে এটার সমানই প্রযুক্ত বল হয়ে গেল। এফই হচ্ছে প্রযুক্ত বল। তাহলে দেখো আমরা কি করব, যে এখানে এম আছে, এম কে আমরা কমন নিয়ে নিলাম। কমন নিলে কি হচ্ছে? ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি? এই এমটা পাশে রাখলাম, এম গুণন ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এই যে ভি মাইনাস ইউ, আমরা যে ত্বরণ এখানে প্রথমেই লিখছিলাম, ত্বরণ হচ্ছে এ সমান কি? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা দেখো, এই এম এর সাথে এইটুক সমান কি? ত্বরণ, ভি মাইনাস ইউ বাই টি, এটা এ। আর এম এর সমানই তো এফ, কারণ এফ সমান যদি এম এ হয় তাহলে এম এ সমান এফ। তাহলে দেখো, এই সূত্র মিলে গেল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগ পরিবর্তন সেদিকে ঘটে। এইটুকু আমি আগে বিশ্লেষণ করেছি। তবে এখানে তোমার সূত্র আছে, সংরক্ষণশীলতার একটা সূত্র আছে, খুবই ইম্পর্টেন্ট। সংরক্ষণশীলতা। আচ্ছা, এই সূত্র আসলেই আমরা কি করব? এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান, আচ্ছা এটুকু তো ক্লিয়ার, এম ওয়ান
V1 প্লাস M2 V2। যখনই এই যে সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কিনা এমন কথা আসবে, তখনই আমরা এই সূত্র প্রয়োগ করব। আর একটা সূত্র আছে, সেটা লিখে যায় এই দ্বিতীয় সূত্র দিয়ে, নিউটনের যে অঙ্কগুলো তোমাদের সৃজনশীল করানোর সময় সূত্রগুলো আগে আরো ক্লিয়ার করা হবে। তার মানে সংরক্ষণশীলতা মেনে চলে কিনা এর জন্য আমরা এই সূত্র প্রয়োগ করব। আর একটা হচ্ছে মিলিত বেগ। যখনই মিলিত করবে, আমি আবারও বলতেছি, মনে করো এই একটা বাস, আচ্ছা এই একটা বাস, এই পাশে একটা বাস আছে, এই পাশ থেকে আর একটা বাস ধরে নাও। যখনই দুইটা সংঘর্ষ হচ্ছে, এক জায়গায় মিলে যাচ্ছে, এই এই সময় হচ্ছে মিলিত বেগ। এটার একটা সূত্র হবে কি, সেটা M1 প্লাস M2 V2 সমান, এখানে হবে V ইন্টু M1 প্লাস M2। এই সূত্র দিয়ে তোমাদের অঙ্কের সময় ক্লিয়ার করা হবে। এখন আমরা তৃতীয় সূত্রের দিকে যাব, যেহেতু ক্লাস অনেক লম্বা হয়ে গেছে। তৃতীয় সূত্রটা কি বলতেছে আমরা একটু দেখি। তৃতীয় সূত্র বলতেছে যে যখন বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সেই বস্তুটি প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে, বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। অর্থাৎ বলা হচ্ছে কোন বস্তু যদি আর একটা বস্তুর উপর বল প্রয়োগ করে, যেমন আমি এখানে যদি ঘুষি মারি, একটা বল প্রয়োগ হলো। আচ্ছা চিন্তা করো যে আমি ভিতরে দিতে পারলাম না কেন, আমার যে বল প্রয়োগ ছিল সেই বলটা উল্টা ভাবে আবার প্রয়োগ করে আমার ঘুষিটাকে প্রতিহত করেছে। তাছাড়া তো এই দেওয়াল ভেদ করে চলে যেত। ঠিক আছে, বলছে যখন একটি অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সেই বস্তুটিও বস্তুর উপর, মানে যে বলটা প্রয়োগ করতেছে তার উপরে সমান প্রয়োগ করে। যদি তাই না হতো, আমরা মাটিতে পা দিয়ে হাঁটতেছি, আমাদের বডিটাকে মাটির উপর পা দিয়ে হাঁটতেছি, ওখান থেকে এই মাটিও উল্টা প্রতিক্রিয়া বল দিচ্ছে সমানভাবে। যদি না দিত আমরা কিন্তু হাঁটতে পারতাম না, ওখানে পা পুঁতে যেত। ঠিক আছে, তো এর সাথে কিন্তু বলের প্রকৃতি, মানে ঘর্ষণ বলের আছে, ঘর্ষণ বলের উপরে ঘর্ষণ বলের মাত্রা যদি বেশি হয় কম হয়, এর উপরে সেই প্রতিক্রিয়া বল কম বেশি হবে। এখন যদি তুমি মাটির উপরে যত দূরে দৌড়াইতে পারবা, মাটির উপরে পা দিচ্ছ, সমানভাবে সে প্রতিক্রিয়া বল সৃষ্টি করতেছে, তুমি অনেক স্বাচ্ছন্দ্যবোধ ভাবে সুন্দর মাটির উপরে দৌড়াইতে পারছো। কিন্তু এখন টাইলসের উপরে যখন দৌড়াবা, তখন কি ওখানে ঘর্ষণ বল কম কাজ করবে, টাইলসটা অনেক স্লিপি জায়গা, যার কারণে ওই জায়গায় তুমি যত জোরে দৌড়াইতে যাবা তত তাড়াতাড়ি পড়ে যাবে। ঠিক আছে, ওই জায়গায় অত জোরে দৌড়ানো যাবে না। আবার বালির উপরে দেখো, বালির উপরে যখন হাঁটবা, তখন মাটিটা যেভাবে বল প্রয়োগ করতেছে, বালিটা সেইভাবে সমান বল প্রয়োগ করলেও অত দ্রুত যাইতে পারছো না, কারণ ওই বালি হচ্ছে প্রসারিত হয়ে বলটা ভিতরে, মনে করো, মানে যেহেতু এটা এখানে আমরা বলের প্রকৃতি, এখানে হচ্ছে বলটা হচ্ছে সে গ্রহণ করবে, সে মাত্রার উপরে নির্ভর করবে। এখন যদি আমি মনে করি না আমি পানিতে পা দেব আর মাটিতে পা দেব, পানিতে সমান বল প্রয়োগ করলাম, মাটিতেও ওই বল প্রয়োগ, কিন্তু ওই বল যদি পানিতে প্রয়োগ করে, আমার পা কিন্তু পানির ভিতরে চলে যাচ্ছে, কারণ পানি হচ্ছে তরল পদার্থ, সে ওখান থেকে রিফ্লেকশন সেইভাবে দিতে পারছে না, তার ক্ষমতা অনুযায়ী সে যতটুকু সম্ভব সে বল দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এর আলোকে দেখো, এরই আলোকে যে অঙ্কগুলো আসে, তো এখানে বলতে পারি যে এখান থেকে অঙ্ক আসবে এই ধরনের, যে একটা চেয়ার দিয়ে উদাহরণ দিচ্ছি, একটা চেয়ার এর প্রতিক্রিয়া বল ক্ষমতা, হয়তো চেয়ারটার ক্ষমতা হচ্ছে 560 নিউটন বল। এটা চেয়ারের ক্ষমতা, মানে চেয়ার এতটুকু বল সে নিতে পারবে চেয়ারের উপর,
এই বলের কোনো বস্তু রাখলে থাকবে, তার চেয়ে বেশি বলের রাখলে থাকবে না। এই ধরনের অঙ্ক আসবে তোমাদের তৃতীয় এই সূত্র থেকে। তো এখন বলা হচ্ছে এই চেয়ারটার উপরে হচ্ছে হয়তো রাকিব ও সাকিব দুই বন্ধু। তো রাকিবের ভর 40 কেজি। আমরা কিন্তু এটাকে ওজন বলতে পারবো না, ওজন হবে এই ভরের সঙ্গে আমরা ত্বরণ গুণ করলে তখন সেটা হচ্ছে নিউটন হচ্ছে আসবে, তখন হচ্ছে ওজন হবে। আচ্ছা, সাকিবের ভর 60 কেজি ধরে নাও। তো এখন বলা হচ্ছে কে চেয়ারে উঠে দাঁড়াতে পারবে। আচ্ছা, এখন চেয়ারটা যদি ভেঙে যায় তাহলে কি চেয়ারে দাঁড়ানো যাবে? হ্যাঁ, চেয়ারটা ক্ষমতা কত? 560। তো এর চাই যার ওজন বেশি হবে সে কিন্তু চেয়ার মট করে ভেঙে যাবে, আর যার ওজন কম থাকবে সে দাঁড়াইলে চেয়ারের কিছুই হবে না। তাহলে আমরা এখন কি করব? আমরা এই যে ডাব্লু সমান mg, এই যে ডাব্লু বের করব, এটাই হবে প্রতিক্রিয়া বল হিসাবে কাজ করবে। তাহলে রাকিবের ওজন লিখবো, এর আগে ভর লিখছি, আমরা ওজন বের করব। রাকিবের ওজন হচ্ছে, তাহলে কি বলা হচ্ছে? mg। এম হচ্ছে কত? 40। তাহলে 40 গুণন 9.8। তাহলে ক্যালকুলেটর 40 গুণন 9.8, 392। আচ্ছা, এটা হচ্ছে এখন আমরা দেব এত নিউটন। যখনই আমরা ওজন বের করব তখন কিন্তু নিউটন হবে। আচ্ছা, আবার সাকিবের ওজন এ হচ্ছে mg, এই যে ডাব্লু সমান mg। আচ্ছা, এখানে এম হচ্ছে এর 60 গুণন 9.8, কত হচ্ছে? 588 নিউটন। এখন দেখো, আমি তৃতীয় সূত্রে যে প্রয়োগগুলো হয় সেগুলি দেখাচ্ছি। তো দেখো, আবারও এই সূত্রের কথা বলতেছি। রকেট যেমন মহাকাশে উঠে যাচ্ছে, কিভাবে উঠে যাচ্ছে? ও গ্যাস ছাড়তেছে, গ্যাসটা ধাক্কা দিচ্ছে বায়ুকে এবং রকেট কিন্তু উঠে যাচ্ছে। মানে রকেট যেভাবে ধাক্কা দিচ্ছে ততটুকু ধাক্কা আবার বায়ু দিচ্ছে, বিধায় রকেটটা কিন্তু দ্রুত উঠে যাচ্ছে। তো এখান থেকে আমি ক্লাস শেষ করার আগে এখানে এখন বোঝো যে চেয়ারটা কত নিউটন বল সহ্য করবে? 560। আর এই সাকিবের ওজন কত হয়েছে? 588 নিউটন। তো আসলে সাকিব যদি দাঁড়ায়, এই চেয়ার লোড নিবে 560 নিউটন, আর সাকিবের ওজন 588 নিউটন। তাহলে নিশ্চয় ওই চেয়ারের লোডিং ক্ষমতা কি 560, আর সাকিব তার চেয়ে বেশি ওজন। তাই সাকিব দাঁড়াইলে চেয়ারটা ভেঙে যাবে। তখন তোমরা যুক্তি দিয়ে দিবা যে রাকিবের ওজন 560 নিউটনের চেয়ে কম, তাই রাকিব উঠে আরামে দাঁড়ায় থাকতে পারবে। তো এখান থেকে ক্লাস শেষ করার আগে আমরা এই ঘর্ষণ বল 4 প্রকার, তার না প্রশ্ন তোমাদের এইভাবেও হতে পারে যে ঘর্ষণ বল কয় প্রকার? তখন আমরা লিখব ঘর্ষণ বল 4 প্রকার। স্থিতি ঘর্ষণ, আচ্ছা, ঘর্ষণ বল 4 প্রকার। 1 নম্বর হচ্ছে স্থিতি ঘর্ষণ, 2 গতি ঘর্ষণ, 3 প্রবাহী ঘর্ষণ, 4 আবর্ত
ঘর্ষণ, আচ্ছা এই বিষয়ে পরে আলোচনা হবে, কারণ ক্লাস এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। তো তোমরা এগুলো যদি একটু অনুশীলন করো, পুরো চ্যাপ্টারটাই কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।